নমস্কার, আমি অদ্রিজা। লৌকিক অলৌকিক গল্পের আসরে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজ আপনাদের জন্য লৌকিক অলৌকিক গল্পের আসর সিরিজের পঞ্চম নিবেদন স্বপন বুড়োর লেখা একটি ছোট গল্প নিশির ডাক। মুখ্য চরিত্রে ঝন্টা, ঝন্টার মা, বৃন্দাবন গাঙ্গুলির স্ত্রী ঝি এবং আহ্লাদি পিসি। গল্প পাঠে পারিজাত, স্বাতী এবং ইন্দ্রাণী। গল্পের সূত্রধর আমি অদ্রিজা। সমগ্র পরিচালনায় এবং প্রস্তাবনায় শুভ। শুনবেন নিশির ডাক। ঝন্টা তখন একেবারে কোলের ছেলে। তখন তার মায়ের ভারী শক্ত অসুখ হয়, সেই জন্যই সে আহ্লাদি পিসির কোলেই মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে, তাই জন্য শ্বশুর ঘর করতে পারেননি। আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলেন বলে তার নাম দেওয়া হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সেই আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে তিনি কোলে তুলে নিলেন, তারপরে ছেলেটাও যেন কেমন তার ন্যাওটা হয়ে গেল। মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি তাকে আর কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসি না হলে ঘন্টার এক মুহূর্তেও চলে না। ঘন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন, তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকমের মাছ ধরে আনতে লাগলো। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে আমি বাঁচি। বর্ষার জলে নদী নালা সব ভরাট হয়ে আছে, নিজেদের পুকুরের জল ফেপে উঠেছে। ঝন্টা গভীর রাতে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য যদি শোল মাছ পায়, তবে তার মুখের হাসি আর ধরে না। আহ্লাদি পিসি মরলে যে ঘন্টায় গয়ায় গিয়ে তার পিণ্ডি দেবে, এ কথা সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আহ্লাদি পিসি, দেহে রোগবালাই নেই। এমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাও করতে পারেনি। দুর্দান্ত দর্শী ছেলে ঝন্টা। আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁইয়ে দিয়েছে। কারোর সঙ্গে কথা কয় না, খায় না, দায় না, উদাস চোখে চারিদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে হঠাৎ ঝন্টা ধর্মর করে উঠে বসলো। মা শুধোয়, ঝন্টা, বিছানার ওপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায়, তারপর ফিস ফিস করে মাকে বলে, আহ্লাদি পিসিমা আমায় ডাকলো যে। শুনে মা শিউরে ওঠেন, ঘন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম। পাড়ায় 5 জন বৌঝি বলে, ঝন্টার মা, ওর দিকে ভালো করে নজর রেখো, ওরা মুখে আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচের পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গায়ের লোকেরা হাট করে সওদা করে ফেরবার সময় ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি নাকি একদিন একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঘন্টাদের পুকুরের খালে আমার ঘাড় মোটকে ফেলে রেখে দিত। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়।
তখন আষাঢ় মাস। আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে, মাঠ ঘাট ডুবিয়ে, উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছুই নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাউর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল। একটা হুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে। একটা থমথমে ঝিমঝিম ভাব। এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে। বলছে, ওরে ঝন্টা, শিগগিরি আয় বাবা, শিগগিরি আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে দেখবি, আয়, তোর পোলোটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি তার গায়ের উপর ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। কে যেন কানের কাছে এসে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতির রাত, কেউ কোথাও জেগে নেই। কল কল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ এলো কোথাকে? ঝন্টা ভেবে কিনারা করতে পায় না। যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছ ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালয় নিয়ে এগিয়ে চলল। একই একই, এ যে সেই শেওড়া গাছ। আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না? দেখতে তো ঠিক সেরকমই। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো মরে গেছে। তাহলে তাহলে ঝন্টা কার ডাকে এই নিশিতি রাতে বাড়ির থেকে বাইরে চলে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণে চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু তার দুটো পা কিছুতেই উঠছে না। শেষকালে মনে কোন রকম জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা যাচ্ছে। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা বাবা, আমি আর কিচ্ছু চাই নে। আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত জোরে ছোটে। হঠাৎ তার হাত থেকে মাছের খালইটাকে যেন কেড়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ির লোকজন যখন পৌঁছালো তখন তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাব করে চোখ চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম করে নিশিটাকে ভুলিয়ে চলার ধারে ঘাড় মুটকে রাখে।
শুনে ঝন্টার মায়ের বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিয়রে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে আমার শান্তির সংসারে কি হলো, কি কুক্ষণেই যে পরের ঘরের মেয়েকে ঠাঁই দিয়েছিলাম। এদিকে বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন জানি ঘোলাটে চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে একটা পোড়া শোল মাছ কোথাকে ঘরের মাঝখানে এসে পড়লো। ভয়ে আটকে উঠলো সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যা খেতে চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ স্বরে ঝন্টা বলল, মা, এক গ্লাস জল দাও না। মুখের কথাটা খসাতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটা গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুনি মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস না ঝন্টা, ওসব পেট নিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জ্বরটা ফুরিয়ে গেছে, কাশির জ্বরটা ছাড়া বাবু আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি কাশির জর্দা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জ্বরটা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতে পেরে তারাও সবটা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাঁশঝাড়ের দিকে যেখানে একটানা ঝিঝি ডেকে চলে, সেখানে যেন কার কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকে এক টানা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। দূরে বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখারিরা কখন যেন বাসায় সেধিয়েছে, কেউ খবর রাখে না। গেরস্তা বাড়ির গোয়ালগুলিতে গরুগুলো এমন বিশ্রীভাবে ডাকছে যেন মনে হচ্ছে তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া বুক চিরে উত্তরের অঞ্চলের জলাভূমির দিকে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটা লোকও নেই। কোনো বাড়িতে কোনো ছেলের কান্নার আওয়াজ উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে। ঝন্টাদের বাড়িতে আর সবাই কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুনও পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকে দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশে 10টা বাড়ির লোকে ঘুমোতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গেই দাবার ছক একেবারে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘোরে নাক ডেকে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষা চলছে। তারই সঙ্গে তাল রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কালপুরুষ সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গণনা করছে।
মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় তার দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে এমনভাবে ঘুম পাড়িয়েছে যে মনে হচ্ছে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি শব্দ শোনা গেল। ঘন্টা, উঠে আয়, উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো। এই ঘন্টা, উঠে আয়, উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসলো। কার ডাক? কোথায় যেতে হবে? কিছুই জানে না সে। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের মধ্যে কার আহ্বান। আজ আর বলো নিস নে ঝন্টা, খেপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দেওয়ার উপায় নেই। ঝন্টা ফ্যাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠানে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝাটপটি। কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পায়ে চলতে কোনো অসুবিধা হয় না। ওই যে, ওই যে, ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, যা যা, এগিয়ে যা, ছুঁড়ে দে খেপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঘন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গায়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আহা গো, আল্লাদি পোড়ামুখী পেতনি হলেও ওকে ভুলতে পারিনি, তাই তো রাহু হয়ে ঝড়টাকে কোলে টেনে নিলে। বহু বছর কেটে গেছে, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলোমেলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছুটোছুটি করছে। আপনারা শুনছিলেন নিশির ডাক। রচনা স্বপন বুড়ো ওরফে অখিল নিয়োগী। গল্প পাঠে ছিল পারিজাত, স্বাতী এবং ইন্দ্রাণী। গল্পের সূত্রধর ছিলাম আমি অদ্রিজা। প্রচ্ছদ অলঙ্করণ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে ছিল শুভ। আজকের মতো এইটুকুই। পরবর্তী সপ্তাহে লৌকিক অলৌকিক গল্পের আসরের একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হবে ভয়েস ইনোভেটর। টিল দেন, স্টে টিউনড, স্টে হ্যাপি।